ওকে, সো আমরা যখন একটা প্রজেক্টকে আইডেন্টিফাই করি, এই প্রজেক্টে কিছু কি ইনফরমেশন থাকে। এই ইনফরমেশন গুলো আমাদের ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হয়, and that is a part of the formal planning of a project. এখন এটা ঠিকমতো যদি করা যায়, প্ল্যানিং যদি ঠিকমতো করা যায়, পরে যখন আমাদের কন্ট্রোলিং এর প্রয়োজন হবে তখন আমরা কন্ট্রোলিংটা ইফেক্টিভলি করতে পারবো। আর আমরা যদি প্ল্যানিংটা ঠিকমতো না করি, আমাদের কন্ট্রোলিংটাও ঠিকমতো হবে না। সো সো ফার্স্ট থিং আমরা যেটা এক্সপ্লোর করি সেটা হচ্ছে, একটা প্রজেক্টকে যখন আমরা প্রথম আইডেন্টিফাই করলাম, তখন সেই প্রজেক্টের কোন কি অ্যাসপেক্ট আমাদেরকে জানতে হয়। So, আমরা 5টা স্টেপে প্রজেক্টে কি ইনফরমেশন গুলো আইডেন্টিফাই করব। তো প্রথম যে স্টেপটা, সেটাকে আমরা বলছি ডিফাইনিং দ্য প্রজেক্ট স্কোপ। সো এভরি প্রজেক্ট হ্যাজ আ প্রজেক্ট স্কোপ। সো এটা প্রজেক্ট ম্যানেজারকে ফর্মালি রাইট করতে হয় প্রজেক্ট চার্টারে, যে এই প্রজেক্টটা কি কভার করে, এই প্রজেক্টটার এন্ড অবজেক্টিভ কি। সো আমরা এই প্রজেক্টটা থেকে কি চাই, এন্ড রেজাল্টটা কি। So, আপনি যে কোনো প্রজেক্টের ডকুমেন্টে দেখবেন যে প্রজেক্টের স্কোপটা ক্লিয়ারলি লেখা আছে। মানে আমরা আলটিমেটলি এই প্রজেক্টটা মানে যখন এক্সিকিউট করব, এটাতে আমরা কাস্টমারকে কি দিব বা এন্ড ইউজারকে এই প্রজেক্ট থেকে কি দিব। ঠিক আছে, সেটা খুব প্রিসাইসলি আমাকে বলতে হবে, সেখানে কোনো এমবিগুইটির সুযোগ নাই। ফর এক্সাম্পল, আমরা সবাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করি, রাইট? সো দিস ইজ দ্য প্রজেক্ট প্রোফাইল। এটা একটা পিপিপি প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টের একটা ব্রিফ প্রোফাইলে আপনার প্রজেক্টের স্কোপটা ক্লিয়ারলি মেনশন করা আছে। সো খেয়াল করেন প্রজেক্টের স্কোপে কি লেখা আছে। ডিজাইন, কনস্ট্রাকশন, অপারেশন, মেনটেনেন্স অফ দ্য অ্যাপ্রক্সিমেটলি 23 কিলোমিটার্স এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইনক্লুডিং কনস্ট্রাকশন অফ culverts, toll plazas, underpass and overpass, lay-bys, way side amenities, installation of computerized toll collection system, providing adequate lights and development of service areas with all the required facilities. So just try to understand. আমরা হয়তো অ্যাপারেন্টলি বুঝি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কনস্ট্রাকশনটাই এই প্রজেক্টের কাজ। আনসার ইজ নো। এই প্রজেক্টের স্কোপের মধ্যে কি কি আছে? মেনি থিংস। ডিজাইন থেকে শুরু করে এটা মেনটেনেন্স পর্যন্ত, নট অনলি দ্য কনস্ট্রাকশন, রাইট? আচ্ছা, ইটস নট অনলি দ্য রোড। এটা শুধু রোডের কাজ না, এই রোডের মধ্যে সাথে কি কি আছে? মেনি থিংস টুগেদার, রাইট? নাম্বার অফ ডেলিভারেবলস, মানে এটা শুধু যে একটা রোড কনস্ট্রাক্ট করে ডেলিভার করবে, নট নেসেসারি, এখানে নাম্বার অফ ডেলিভারেবলস আছে। আমি অনেক কিছু এখান থেকে এই প্রজেক্ট থেকে দিতে হবে, রাইট? সো ইচ অফ দিস আর ডেলিভারেবলস। আমরা প্রত্যেকটা একটু পরে ক্লিয়ারলি আইডেন্টিফাই করবো। ইউ সি, ইচ অফ দিস আর ডেলিভারেবলস, রাইট? আচ্ছা, তো এখন আপনি এখানে যেটা দেখছেন সেটা হয়তো বা একটা সিম্পল একটা প্যারাগ্রাফে দেখছেন। সো প্রাইমারিলি এটা 1 or 2 পেজেস এর একটা ব্রিফ একটা স্টেটমেন্ট হয়, বাট এই যে প্রত্যেকটার জন্য কিন্তু আবার ডিটেইল এক্সপ্লেনেশন থাকে, তখন এটা ডিটেইল হয়। বাট প্রজেক্ট স্কোপ ইজ দ্য ফার্স্ট থিং যেটা আমাদেরকে রিকগনাইজ করতে হয়, যে মানে ডিফাইন করতে হয় টু আইডেন্টিফাই এ প্রজেক্ট। রিসার্চে দেখা গেছে আপনার, আমরা যদি প্রজেক্টের স্কোপটা ক্লিয়ারলি ডিফাইন না করি, দেয়ার আর হাই চান্স যে প্রজেক্ট ফেইল হবে। 50% অফ প্রজেক্ট রিলেটেড প্রবলেমস কামস উইথ যে প্রজেক্টের স্কোপটা ক্লিয়ারলি কি করা হয় না, ডিফাইন করা হয় না। আচ্ছা, এখন এটাকে প্রজেক্ট ম্যানেজার একা একা মিলে ডিফাইন করবে? আনসার ইজ নো। তো প্রজেক্ট ম্যানেজার হ্যাজ টু সিট উইথ কাস্টমার, সিট উইথ সিগনিফিকেন্ট স্টেক হোল্ডার্স, যে এই প্রজেক্টের স্কোপ কি হবে, রাইট? আচ্ছা,
প্রজেক্ট ম্যানেজার উইল মেক শিওর যে এই প্রজেক্টে আমরা যে স্কোপটা ডিফাইন করছি, স্কোপের মধ্যে অনেকগুলো এলিমেন্টস আছে, সেটা আমি একটু পরে বলছি, সেখানে সবার কনসেন্ট আছে। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ সিন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটার কাস্টমার হয়তো বা ধরে নিলাম যে ঢাকা এই সড়ক কর্তৃপক্ষ, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। আর আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, আপনি জাস্ট কাস্টমারের সাথে নেগোশিয়েট করলে হবে না বা এগ্রিমেন্ট করলে হবে না, ইউ অলসো হ্যাভ টু লিসেন টু আদার significant stakeholders. You have seen the number of people who actually advocate the environmental uh, protection. So they made protest in some places against the construction of the elevated expressway. So what does it mean? So এটার যখন স্কোপটা করা হয়েছে বা এই জিনিসগুলো যখন ডিফাইন করা হয়েছে, প্রবাবলি প্রজেক্ট ম্যানেজার স্টেক হোল্ডারদেরকে সেভাবে শুনে নাই। সো দ্যাট ইজ দ্য রিজন যে ডিফারেন্ট এরিয়াসে কি হচ্ছে, ব্লকেজ হচ্ছে, and that actually caused the delaying of the delivery of the project. ঠিক আছে? আচ্ছা, সো আলটিমেটলি আমরা স্কোপ থেকে কি জানতে চাইবো? আমরা কাস্টমারকে কি ডেলিভার করতে চাই, এই কবে এটা কমপ্লিট হবে, এটসেট্রা, এই স্কোপের মধ্যে মেনশন থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবং এখানে কিন্তু কোনো আই মিন ambiguous কথাবার্তা থাকবে না। I mean, the things I'll be mentioning in the project scope will be very much specific. For example, আপনি এখানে দেখলেন এটা এটা একটা এমআরটি প্রজেক্টের এটা স্কোপের পার্ট। So everything is very much specific, যে কবে কি ডেলিভার করা হবে, এটার সাথে কি থাকবে, আহ, কখন করা হবে, কত কস্ট হবে, এটসেট্রা এটসেট্রা, এগুলো সব স্পেসিফিক থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা প্রজেক্টের স্কোপ যখন আমরা ডিফাইন করি, এর মধ্যে কি কি জিনিসপাতি থাকে, আমরা কি কি আইটেমস মেনশনিং থাকলে আমরা বলতে পারবো যে প্রজেক্টের স্কোপটাকে আমরা ক্লিয়ারলি ডিফাইন করতে পেরেছি। সো দিস ইজ এ কাইন্ড অফ গাইডেন্স, মানে নট নেসেসারি যে এভরি প্রজেক্টে আপনি এই প্রজেক্টের স্কোপ যখন বলছে যে তারা প্রত্যেকটা আইটেম ক্লিয়ারলি ডিসক্রাইব করেছে, বাট দিস ইজ এ গুড গাইডেন্স যে একটা প্রজেক্ট আপনি যখন আইডেন্টিফাই করবেন যে আপনার ডিফাইন করবেন তার স্কোপ, সেখানে এই জিনিসগুলো ডেসক্রিপশন আপনাকে রাখতে হবে। আচ্ছা, সো প্রথমে আমাদের কি আছে, প্রজেক্ট স্কোপের চেকলিস্টে প্রথমটা হচ্ছে প্রজেক্ট অবজেক্টিভ। সো প্রথমে আমাদের উই হ্যাভ টু ক্লিয়ারলি মেনশন দ্যাট হোয়াট ইজ দ্য অবজেক্টিভ উই ওয়ান্ট টু মিট ফর কাস্টমার উইথ দিস প্রজেক্ট। সো কাইন্ড অফ আমরা প্রবাবলি এটা নিয়ে একটু মিড টার্মে একটু করে জিজ্ঞেস করেছিলাম। So, আমরা একটু এখানে একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখানে যেটা আপনি অবজেক্টিভ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্কোপের পার্ট, মানে আমাদের আলোচনায় এটা স্কোপের পার্ট। এটার অবজেক্টিভ কি? So increase the traffic capacity within and around the city by improving connectivity between northern part of Dhaka city, central, south and southeastern part. In addition, they provide much needed increase in traffic capacity. Express will be designed to relieve existing overloaded roads. Access and distribution of the expressway will be designed to avoid adding congestion to existing facilities. ঠিক আছে? তাহলে প্রজেক্টের অবজেক্টিভ আপনাকে কি আনসার করবে, যে প্রজেক্টটা কি, এই প্রজেক্টটা কখন আপনাকে ডেলিভার করা হবে, মানে এগুলো মেনশনিং থাকে। আমরা জাস্ট এখানে পারপাসটা মেনশন করেছি। ঠিক আছে? আচ্ছা,
এবং কোথায় করা হবে, এই জিনিসগুলো প্রজেক্টের অবজেক্টিভে মেনশনিং থাকে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আছে কাইন্ড অফ design and construct a portable hazardous waste thermal treatment system in 13 months at a cost not to exceed 13 million. একটা প্রজেক্টের অবজেক্টিভ মেনশন করা আছে, যেটা স্কোপের পার্ট, যে আমরা হোয়াটের আনসার কি, উইল কনস্ট্রাক্ট a hazardous waste thermal treatment system when, কবে করা হবে, উইদিন 13 মান্থস, মানে নেক্সট 13 মান্থস এর মধ্যে, at what cost, not exceeding $13 million. আচ্ছা, নেক্সট আমাকে মেনশন করতে হবে প্রোডাক্ট স্কোপ। সো প্রোডাক্ট স্কোপ ইজ অ্যাকচুয়ালি দ্য আইডিয়া যে হোয়াট উইল বি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রোডাক্ট হুইচ উইল বি দ্য আউটকাম অফ দিস প্রজেক্ট। আমরা যে একটা প্রজেক্ট করছি, এই প্রজেক্টে অবভিয়াসলি একটা প্রোডাক্ট আসবে বা একটা সার্ভিস আসবে বা একটা আউটকাম আসবে, হোয়াট উইল বি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইট। সো আমরা এখান থেকে কি চাই? ফর এক্সাম্পল, আমরা এই একটা স্মার্টফোন যদি একটা প্রজেক্টের আউটকাম হয়, বা একটা প্রোডাক্ট যদি, মানে স্মার্টফোন যদি একটা প্রজেক্টের প্রোডাক্ট হয়, তাহলে আমরা এটার ফিচার্স গুলো কি হবে বা এটা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে, হোয়াট উইল বি দ্য মিনিমাম রিকোয়ারমেন্টস, সেগুলো কি থাকতে হবে, মেনশনিং থাকতে হবে। ফর এক্সাম্পল, একটা এই ফোনের এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে যে একটা প্রোডাক্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, দ্যাট উইল বি দ্য পার্ট অফ দ্য প্রোডাক্ট স্কোপ। ফর এক্সাম্পল, এটা লাইট ওয়েট হতে হবে, এটার এআই ক্যাপাবিলিটি থাকতে হবে, এবং ইট ক্যান হ্যাভ আ গুড কানেক্টিভিটি উইথ আদার প্রোডাক্টস, এন্ড ইট মাস্ট বি অ্যাট্রাকটিভ, দিস থিংস। আচ্ছা, নেক্সট থিং আমাদের যেটা প্রজেক্ট স্কোপের চেকলিস্টে আমাদেরকে ডিসক্রাইব করতে হবে, দ্যাট ইজ পার্টিকুলারলি যে জাস্টিফিকেশন। দ্য আইডিয়া অফ দ্য জাস্টিফিকেশন ইজ দ্যাট, যে এই প্রজেক্টটাকে কেন অথরাইজ করেছে, মানে এই প্রজেক্টটা কেন করা হচ্ছে, মানে ইন হোয়াট সেন্স যে এই প্রজেক্টটা ইজ এ গুড প্রজেক্ট। সো অবভিয়াসলি আপনি কোয়ালিটেটিভ সেন্সে জাস্টিফাই করতে পারেন যে এই প্রজেক্টটা একটা পার্টিকুলার প্রবলেমকে হয়তো অ্যাড্রেস করছে। আপনি দেখলেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে কেন জাস্টিফাই করা হলো, সেটাকে জাস্টিফাই করা হয়েছে যে ইট উইল ইজ দ্য ট্রাফিক। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস, এই রিজন এটাকে আপনি জাস্টিফাই করলেন। ঠিক আছে, আচ্ছা। আর নট নেসেসারি যে জাস্ট একটা প্রবলেমকে সলভ করলেই এই প্রজেক্টটাকে জাস্টিফাই করা যাবে। সো উই হ্যাভ নাম্বার অফ ওয়েজ যে যেভাবে আমরা একটা প্রজেক্টকে জাস্টিফাই করতে পারি। সো আপনি যে ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়ার ব্যাপারে শিখেছেন আগের টপিকে, সো ইফ সামওয়ান ইজ মেনশন যে এই প্রজেক্টটার তখনই জাস্টিফাই করা যাবে যখন এটার আরওআই কি হবে, 30% হবে, এবং এটা আমাদের মার্কেটে এনহান্সড একটা প্লেস দিবে, তখন আমরা এই প্রজেক্টকে জাস্টিফাই করবো। সো দ্যাট মে বি, মানে উই অল মাস্ট নো যে হোয়াই দিস প্রজেক্ট হ্যাজ বিন অথরাইজড। ঠিক আছে, আচ্ছা। নেক্সট থিং হচ্ছে ডেলিভারেবলস। আমি একটু আগে আপনাকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডেলিভারেবলস এর কথা বলছি। ঠিক আছে, আচ্ছা। সো হোয়াট আর দ্য ডেলিভারেবলস? দ্য আইডিয়া হচ্ছে একটা প্রজেক্টের যে আউটপুট গুলো, মেজারেবল আউটপুট থাকে, দিস আর কনসিডার্ড অ্যাজ মেজর ডেলিভারেবলস। এখন ডেলিভারেবলস কি অনেক ভাবে আবার ক্লাসিফাই করা যায়, সাব ডেলিভারেবলস বলে। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা একটু ক্লাসিফিকেশন অফ দ্য ডেলিভারেবলস। আবার এটাকে আরো ন্যারো করা যায়, সেটা নিয়ে আমরা একটু পরে ডাব্লিউবিএস যখন ডিসকাস করব তখন দেখাবো। আর দ্য আইডিয়া হচ্ছে ডেলিভারেবলস মিনস দ্য মেজারেবল আউটপুট ফ্রম দ্য প্রজেক্ট। আচ্ছা, এখন আপনি এই যদি এমআরটির, মানে ঢাকা মাস রেপিড ট্রানজিট, যেটা এমআরটি লাইন 6, এটা ডেলিভারেবলস এর কথা বলতে চান, ইউ ক্যান থিঙ্ক অফ এখানে যতটা স্টেশন করা হয়েছে,
এই স্টেশনগুলো এক একটা ডেলিভারেবল, দিস আর দ্য মেজর আউটপুট, রাইট? আচ্ছা, তো তারপর যদি আপনি সাব ডেলিভারেবলস বলতে চান, সেখানে আপনার আসবে যে স্টেশনের সে আপনার হয়তো বা কিছু কিছু স্টেশনে আপনার এডিশনাল কিছু ফেসিলিটিস দেওয়া হচ্ছে বা কিছু কমার্শিয়াল সাইট করা হচ্ছে। So these are part of the sub deliverables. Okay, আচ্ছা। নেক্সট থিং হচ্ছে মাইলস্টোন। সো আমরা মাইলস্টোন বলতে কি মেজার করার চেষ্টা করি বা কি আইডেন্টিফাই করার চেষ্টা করি? দিস ইজ আ কাইন্ড অফ সিগনিফিকেন্ট ইভেন্ট, যে যখন একটা প্রজেক্টের কোন একটা সিগনিফিকেন্ট আউটকাম হয়তো অ্যাচিভ হবে, সেই ইভেন্ট গুলোকে আমরা মাইলস্টোন বলি। ফর এক্সাম্পল, উই ক্যান থিঙ্ক অফ যে এমআরটির যেদিন আপনার একটা পাইলট রান হবে, বা এমআরটির হয়তো বা আগারগাঁও পর্যন্ত কাজটা যেদিন কমপ্লিট হবে, এরকম ইভেন্ট গুলোকে আমরা কি বলছি? মাইলস্টোন ইভেন্ট বলছি। ঠিক আছে, আচ্ছা। টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, আমরা এই প্রজেক্ট থেকে আমার যে প্রোডাক্ট বা সার্ভিস আসবে, সেটার কিছু মিনিমাম টেকনিক্যাল রিকোয়ারমেন্ট আমরা কি করে দেব? মেক শিওর করে দেব যে এটা মেনটেন করতে হবে। ফর এক্সাম্পল, এখানে যে এক্সাম্পলটা বলছে যে একটা পার্সোনাল কম্পিউটার হয়তো বা একটা প্রজেক্ট থেকে এই প্রোডাক্টটা আসবে, সো এটা রিকোয়ারমেন্ট থাকতে হবে এরকম যে ইট শুড হ্যাভ এবিলিটি টু অ্যাকসেপ্ট 120 ভোল্ট এসি কারেন্ট, 240 ভোল্ট ডিসি কারেন্ট উইথাউট এনি অ্যাডাপ্টার অর ইউজার সুইচেস। ঠিক আছে, আচ্ছা। তারপরে যে 911, 911 বা আমাদের কম্পেয়ার করতে পারেন ওই যে আমাদের 999 আছে। 999 যে ইমার্জেন্সি একটা প্রজেক্ট তারা ডেভেলপ করেছে, যে সেটার একটা টেকনিক্যাল রিকোয়ারমেন্ট থাকতে হবে, এটা যেন কি আইডেন্টিফাই করতে পারে, যিনি কল করেছে তার নাম্বার এন্ড লোকেশন অফ দ্য ফোন, এটাকে যেন প্রিসাইসলি আইডেন্টিফাই করতে পারে। ঠিক আছে, দিস আর সাম এক্সাম্পলস অফ হোয়াট, অফ টেকনিক্যাল রিকোয়ারমেন্টস। আচ্ছা, সো অবভিয়াসলি একটা প্রজেক্ট ক্যান নট সার্ভ অল দ্য পসিবল অবজেক্টিভস। সো একটা প্রজেক্টের অবভিয়াসলি কি থাকবে? লিমিটেশনস থাকবে। For example, you have seen that elevated expressway does not allow the movement of the small vehicles. So this is a kind of it is not covered, right? তারপর আপনার দেখেন এই এই প্রজেক্টটা সে ফর এক্সাম্পল এখানে কোন ওয়ার্ক টাইমটা অ্যালাউ করা হবে, 8:30 থেকে 5 PM এরকম অ্যালাউ করা হবে। যে এটাতে কি করা যাবে বা কি করা যাবে না, এই যে কোয়ালিফাই করা, এই ব্যাপারগুলো আমরা লিমিট এন্ড এক্সক্লুশন আসবে। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এখানে কি ব্যাপারগুলো আসবে? ফর এক্সাম্পল, আমার কাছে যে ডেলিভারেবলস গুলো আছে, আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে এমআরটির ক্ষেত্রে আমার প্ল্যাটফর্ম গুলো বা আচ্ছা আমি বললাম যে স্টেশন গুলো হচ্ছে ইজ এ কাইন্ড অফ ডেলিভারেবলস। সো একটা স্টেশন, এটা কখন আমরা ক্লিয়ার করব যে ইট ইজ নাও ক্যান বি অ্যাকসেপ্টেড, ইট ইজ নাও ওকে টু রান? ফর এক্সাম্পল, কমলাপুর এটার স্টেশন, এটা রাইট নাও ইন প্রোগ্রেস। এখন কতটুকু কাজ হয়ে গেলে তখন আমরা ডিসাইড করতে পারবো যে ইট ইস নাও কমপ্লিটেড? সো এই মানে ডেলিভারেবল কে কখন আমরা সার্টিফাই করতে পারবো ইট ইস নাও কমপ্লিটেড? আমাদের কিছু কন্ডিশনস কি করতে হবে? সেট করতে হবে। এই কন্ডিশনস গুলোকে আমরা বলছি যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আমরা সবগুলোকে সামারাইজ করে আমরা একটা এক্সাম্পল, একটা কেস আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই প্রজেক্টটা। লুক এট দিস পিকচার, দিস ইজ আ কাইন্ড অফ কনস্ট্রাকশন। সো কিসের কনস্ট্রাকশন? এই প্রজেক্টে আমরা প্রজেক্টের স্কোপ কিভাবে আইডেন্টিফাই করা হয়েছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এই প্রজেক্টের অবজেক্টিভে কি লেখা আছে? টু কনস্ট্রাক্ট আ হাই কোয়ালিটি কাস্টম হাউস উইদিন 5 months at a cost not to exceed 8 million on lot 42A in Greendale, Oregon. So it is the answer to where this project will be set up, at what cost, when, and what. সবগুলো আনসার পেয়ে গেছেন না? There is a clear identification of the project objective. So this is a part of this scope statement, first thing. আচ্ছা, সেকেন্ড থিং, এই যে কাস্টম হাউসটা তৈরি করা হবে, এটার ক্যারেক্টারিস্টিক্স কি হবে?
আমরা বলেছিলাম যে এটা আইডেন্টিফাই করা হচ্ছে কি হবে, প্রোডাক্ট স্কোপের ডেসক্রিপশনে থাকবে। আচ্ছা, সো এখানে কি কি আছে, যে 2200 স্কোয়ার ফুট, 2.5 ইঞ্চি বাথ, 3 বেডরুম ফিনিশড হোম, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকতে হবে। এই কাস্টম হাউসের মেজর আউটপুট কি? লেটস সি। A finished garage, kitchen appliances, a high efficiency gas furnace, aluminum roofing, রাইট? আচ্ছা, এখানে আমার কি কি মাইলস্টোন আছে, মানে সিগনিফিকেন্ট ইভেন্টস কবে হবে সেটাকে আমরা আইডেন্টিফাই করলাম, যে পারমিটস অ্যাপ্রুভাল হবে এই ডেটে, ফাউন্ডেশন স্পোর্ট, রুফ ইরেক্টেড, ড্রাইওয়েল কবে হবে, ফাইনাল ইন্সপেকশন কবে হবে। আচ্ছা, এই কাস্টম হাউসে মিনিমাম কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্টস থাকতে হবে, দিস আর হিয়ার। ফর এক্সাম্পল, হোম মাস্ট মিট লোকাল বিল্ডিং কোডস, দিস ইজ ভেরি কমন। আপনি দেখেন যে আমাদের এই রাজুকের যেটা বিল্ডিং কোড, এটাকে কি করতে হয়, কমপ্লাই করতে হয়। সো দিস মানে ফর এভরি কনস্ট্রাকশন প্রজেক্ট ইজ এ ভেরি কমন থিং, যে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট কি হবে। আদার থিংস যেগুলো, সেগুলো হয়তো বা বিল্ডিং কোডের কমপ্লায়েন্সে হতে পারে, অথবা এই ডেভেলপারের নিজের কিছু রিকোয়ারমেন্টস আছে। দিস আর দ্য থিংস। সো এটা হচ্ছে এই যে রিকোয়ারমেন্টস গুলো, এই রিকোয়ারমেন্টস গুলো কিন্তু আপনার যিনি প্রজেক্ট মানে কাস্টমার, তার সাথে কিন্তু নেগোশিয়েট করে ফিক্স করা, রাইট? সো এই জন্য আমরা বলছিলাম যে ইউ হ্যাভ টু লিসেন টু কাস্টমার ভেরি ওয়েল। ওকে, আচ্ছা, দিস আর দ্য এক্সাম্পলস। আচ্ছা, লিমিটস এন্ড এক্সক্লুশন, যে এটাতে কি করা যাবে কি করা যাবে না। ফর এক্সাম্পল, ওনার ইজ রেসপন্সিবল ফর ল্যান্ডস্কেপিং, এয়ার কন্ডিশনিং ইজ নট ইনক্লুডেড বাট প্রি রাইটিং ইজ ইনক্লুডেড, রাইট? প্রি ওয়ারিং ইজ ইনক্লুডেড। তো এই ব্যাপারগুলো আপনাকে লিমিট এন্ড এক্সক্লুশনে মেনশন করছেন, রাইট? আর কাস্টমার রিভিউ, কারা রিভিউ করেছে, মানে কারা এটা রিভিউ করবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, যে স্কোপ স্টেটমেন্টে কি কি চেকলিস্ট থাকবে, যেটা আমরা আবার বলছি, নট নেসেসারি যে প্রত্যেকটা প্রজেক্টের স্কোপে সবগুলো আইটেমস কি করা থাকবে, ডেসক্রাইব করা থাকবে, বাট মোস্ট অফ দ্য কেসেস আপনি যদি এগুলো মেনশন করতে পারেন, in that case you are actually developing the project scope in a very ideal fashion. Okay, আচ্ছা, নেক্সট থিং আমরা যেটা ডিসকাস করতে চাই, উই হ্যাভ আ প্রবলেম রিলেটেড টু দ্য ডিফাইনিং দ্য স্কোপ অফ আ প্রজেক্ট, সেটাকে আমরা বলছি স্কোপ ক্রিপিং। হোয়াট ইজ দিস? আইডিয়াটা হচ্ছে আমরা প্রজেক্ট স্কোপটাকে কনস্ট্যান্ট বেসিসে এক্সপান্ড করতে চাই। আমরা কিভাবে এক্সপান্ড করতে চাই? ফর এক্সাম্পল, যেটা আপনার MRT 6, এটা অরিজিনাল প্ল্যান ছিল আপনার সে মতিঝিল পর্যন্ত, এটা কমলাপুর স্টেশন, এটা স্কোপের মধ্যে ছিল না। মানে এই যে আপনি এখানে যে স্কোপ, সে এখানে কি করলেন, অবজেক্টিভ আইডেন্টিফাই করলেন, স্কোপ বললেন, এর মধ্যে কি সে কাভারেজ ছিল না, সে কমলাপুর স্টেশনে কাভারেজ ছিল না। এখন প্রজেক্ট যখন শেষ হইলো, আপনি বললেন যে না, আমার কমলাপুর স্টেশন লাগবে। তার মানে আপনি কি করলেন, প্রজেক্টের স্কোপকে এক্সপান্ড করলেন। ঠিক আছে, আচ্ছা, মানে আপনি একটা রিকোয়ারমেন্ট বাড়ালেন। অথবা হতে পারে আপনার কোথাও আপনি বললেন যে এই এখানের এই স্টেশনে 4টা সিঁড়ি রাখা যাবে না, 2টা সিঁড়ি রাখতে হবে। এটা কখন বললেন? লেটার একটা টাইমে গিয়ে আপনি এই কথাগুলো বললেন। আচ্ছা, এখন অবভিয়াসলি এই রিকোয়ারমেন্ট যখন আপনি চেঞ্জ করছেন, এই চেঞ্জ করতে গিয়ে এটা প্রজেক্টের উপর, প্রজেক্টের একটা পজিটিভ ইফেক্ট আসতে পারে, নেগেটিভ ইফেক্ট আসতে পারে। ঠিক আছে, মানে এভরি চেঞ্জেস কামস এট এ কস্ট। হোয়াট কাইন্ড অফ কস্ট? আপনার হয়তো ইনিশিয়াল কস্ট বেড়ে গেল, আপনার হয়তো ইনিশিয়াল যে টাইম রিকোয়ারমেন্ট ছিল সেটা আপনি ক্রস করে গেলেন। তাহলে দিস আর দ্য থিংস যেটা হচ্ছে। আচ্ছা, আরেকটা সমস্যা যেটা হয়, এটা করতে গিয়ে আপনার আহ, মানে আপনার যে ইনিশিয়াল যে অবজেক্টিভ ছিল সেটা থেকে চেঞ্জ হয়ে যেতে পারে, সেই ধরনের প্রবলেম হয়। বা আমার ইনিশিয়াল অবজেক্টিভ যেটা ছিল সেটা হয়তো আমি ক্লিয়ারলি অ্যাচিভ করতে না পারি।
ফর এক্সাম্পল আমি আপনাকে যেটা বলছিলাম একটা এক্সাম্পল দিই। আমরা এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য সে একটা সফটওয়্যার ডেভেলপ করছি। সে ফর এক্সাম্পল এটার অবজেক্টিভ ছিল টু ফেসিলিটেট দ্য ডিপার্টমেন্ট টু মেক ইট মেক দ্য এক্সাম ম্যানেজমেন্ট স্মুথলি, মানে আমরা যেন এক্সাম রিলেটেড কাজগুলো কনভেনিয়েন্টলি করতে পারি। আচ্ছা, এখন এখানে যদি অবভিয়াসলি দিস মাস্ট বি সিকিউরড, মানে এটা খুব সিকিউর একটা সিস্টেম হতে হবে, দেয়ার শুড বি নো কম্প্রোমাইজ অফ সিকিউরিটি। এখন আমি যখন প্রজেক্টের একটা ডেলিভারেবলস দেখলাম, এই ফেজ 1 2 এইভাবে, আমার কাছে মনে হলো হোয়াট ইফ যদি স্টুডেন্টরা এই এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেমে ডিরেক্টলি অ্যাক্সেস করে তাদের এক্সামের পারফরমেন্সটা লাইভ দেখতে পারে। সো এটা সে ফর এক্সাম্পল এটা অরিজিনালি আমার কিসে ছিল না, প্রজেক্টের স্কোপের মধ্যে ছিল না। বাট দেখা গেল এটা করতে গিয়ে প্রজেক্টের যে সিকিউরিটি, মানে সফটওয়্যারের যে সিকিউরিটি, এই সিকিউরিটিটা কিছুটা কম্প্রোমাইজ হয়ে গেল। সো এই ব্যাপারগুলো কি আমরা বলছি যে প্রজেক্টের স্কোপ ক্রিপ। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা এখানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে, সেটা একটু এক্সপ্লোর করবেন। এই অনেক সময় আমরা যেটা করি, সে একটা প্রোডাক্ট, এটার প্রাইমারি কিছু অবজেক্টিভ আছে। ফর এক্সাম্পল একটা স্মার্টফোন, হোয়াট ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট, যেটা আপনাকে কি প্রোভাইড করবে। বাট আমি যদি এখানে আহ, অনেক ফিচার অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে এমন ফিচার অ্যাড করলাম যেটা দিয়ে আপনি হয়তো এই ট্যাবের কাজ করতে পারবেন। এখন দেখা গেল ওই ট্যাবের যে ফিচার, এটা অ্যাড করাটা এটা হয়তো স্মার্টফোনের জন্য মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ছিল না। আর আপনি এটা অ্যাড করতে গিয়ে দেখা গেল আপনার স্মার্টফোন হিসেবে যে বেসিক ফাংশনালিটি, এটা অনেকটা কমে গেল, মানে এটার এই যে অ্যাট্রাকটিভনেস এজ এ স্মার্টফোন এটা কমে গেল। কেন? আপনি এডিশনালি কি অ্যাড করেছেন, এটা যেন ট্যাব হিসেবে ইউজ করতে যাই। এখন দেখা গেল এটা আপনি ট্যাব হিসেবে পারফেক্টলি ইউজ করতে পারছেন না, অথবা এটা আপনি পারফেক্টলি স্মার্টফোন হিসেবে ইউজ করতে পারলেন না। ঠিক আছে। অবভিয়াসলি এই ধরনের প্রপোজাল গুলো অ্যাট্রাকটিভ, যে এটা থাকবে ওটা থাকবে, এ বললে এটা থাকবে, ও বললে এটাও যদি রাখা যায় কি হইতো। তো সবগুলো রাখতে গিয়ে দেখা গেল যে আলটিমেট যেটা আপনার মেইন অবজেক্টিভ সেটা কি হয়ে গেল, সেটা কম্প্রোমাইজ হয়ে গেল। সো দিস থিংস মাস্ট বি ভেরি ক্লিয়ার। আচ্ছা, আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে প্রজেক্টের একটা প্রবলেম আসে স্কোপে, সেটা হচ্ছে স্কোপ ক্রিপ, যেটা হচ্ছে টেন্ডেন্সি টু এক্সপান্ড দ্য project scope over time by changing requirement specification or contents or priorities, these things. আচ্ছা, এখন এটা কেন হয়, এই এটা আমাদের জানতে হবে, সো দ্যাট উই ক্যান, আমরা যদি এটা টেক কেয়ার করতে পারি আমাদের প্রজেক্ট টিপের ব্যাপারটা হবে না। আচ্ছা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোয়েশ্চেন হচ্ছে উই ফেল টু অ্যানালাইজ দ্য রিকোয়ারমেন্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে পুয়ার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো আপনি যখন অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার ইউ টক টু ইউর কাস্টমার অর ইউ টক টু ইউর স্পন্সর, যে তারা আই আই মিন হোয়াট আর দ্য অ্যাচিভেবল অবজেক্টিভ ফ্রম দিস প্রজেক্ট অর হোয়াট আর দ্য প্রবলেমস দিস প্রজেক্ট শুড ডিল উইথ, এটা নিয়ে কাস্টমার আপনাকে খুব ক্লিয়ারলি কি দিতে পারছে না, ইনফরমেশন দিতে পারছে না। What kind of, for example, I elevated expressway, as per my knowledge goes, it actually connects one district to another district, so that এটার মেট্রোপলিটনের উপর যেন এটার কি না হয়, আপনার মেট্রোপলিটনের যে ট্রাফিক সিস্টেম এটার উপর যেন এফেক্ট না হয়। বাট ইউ সি যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কি হলো, আপনার বিভিন্ন জায়গায় লুপ বা র্যাম করা হলো,
কিসের জন্য? গাড়ি ওঠার জন্য বা গাড়ি নামার জন্য। সো এটা কিন্তু অরিজিনাল এভাবে প্ল্যান ছিল না, মানে এটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মেইন অবজেক্টিভ না। মানে আপনার মেট্রোপলিটনের গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে পাস করবে, এটা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর মেইন ফাংশন না। সো এটা কেন অ্যাড করা হলো? এটা অ্যাড করা হলো যিনি, ফর এক্সাম্পল গভর্নমেন্ট ইনিশিয়ালি যেভাবে কমিউনিকেট করেছে, পরে আহ, তারা ডিসিশন চেঞ্জ করে বললো যে আমার মেট্রোপলিটনের ট্রাফিকে কি করতে হবে, এই ওভারকাম করতে হবে। এখন মেট্রোপলিটনের ট্রাফিক ওভারকাম করার জন্য কিন্তু কি করা হয় না, এক্সপ্রেসওয়ে করা হয় না। সো এই এডিশনাল কাজগুলো করতে গিয়ে কি দেখা গেল, বিভিন্ন জায়গায় হয়তো বা আগে কি ছিল না, আগে ট্রাফিক ছিল না, বাট ওই যে এক্সপ্রেসওয়ে কি র্যাম নামাতে গিয়ে ওই জায়গায় কি ক্রিয়েট হচ্ছে, ট্রাফিক ক্রিয়েট হচ্ছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং আই মিন কমপ্লেন, যে লোকজন বলছে যে এটা এক্সপ্রেসওয়ে কারণে এই জ্যামটা হচ্ছে, এই জ্যামটা আগে হতো না। ঠিক আছে, তো এক্সপ্রেসওয়ে তো আপনার ডেভেলপ করা হয়েছে কি জন্য? আপনার ট্রাফিককে ওভারকাম করার জন্য, ট্রাফিককে আপনার ট্রাফিক প্রবলেমটাকে কমানোর জন্য। সো এটার কারণে যে আবার ট্রাফিক প্রবলেম হবে, এটা তো এটার মানে এটা হওয়ার কথা ছিল না। ঠিক আছে, সো আমরা কি করতে পারি না, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে পারি না। সো দের ইজ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফ্রেজ অফেন মেনশন, যে কাস্টমার আপনাকে বলবে যে আই ডোন্ট নো হোয়াট আই ডোন্ট নো। সো দ্যাট ইজ দ্য থিং, সো দ্যাট ইজ এ কাইন্ড অফ প্রবলেম, যে এটা যে এখানে একটা সিনড্রোম আমরা মেনশন করছি, যা কাস্টমার বলবে যে আপনি কাজ শুরু করেন, আমরা দেখবো যে কি করা যায়। So this is something ambiguous, যে I will know it when I see it. So it is not a very good thing যে আপনি এইভাবে একটা প্রজেক্ট সম্পর্কে কি করতে পারবেন, মানে এত, বিকজ এই প্রজেক্ট গুলো তো অনেক এক্সপেন্সিভ প্রজেক্ট। আপনি দেখার পরে আপনার মনে হলো যে এটা আসলে এখানে ঠিক হয় নাই, তারপর আপনি ওখানে এটা ভেঙে ফেললেন, তারপর আপনার কাছে মনে হলো যে এটা ঠিক হয় নাই, তারপর আপনি আবার ওখানে নতুন করে কনস্ট্রাকশন করলেন। সো এই ব্যাপারগুলো কিন্তু প্রজেক্ট ক্রিপিং এর একটা গুড এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, চ্যাট বক্সে আপনার প্লিজ নাম আইডি লিখবেন না, আমরা অ্যাটেন্ডেন্স নিব হচ্ছে ক্লাস শেষে। আচ্ছা, নট ইনভলভিং ইউজার্স আর্লি ইনাফ, মানে আমি যখন প্রজেক্ট চার্টারে প্রজেক্ট স্কোপটাকে ডিফাইন করছিলাম, তখন আমরা প্রজেক্ট ম্যানেজারের এন্ড থেকে একটা প্রবলেম, যে প্রজেক্ট ম্যানেজার কি করে নাই, আমার এন্ড ইউজারের যে এন্ড ইউজারদেরকে ইনভলভ করা। ফর এক্সাম্পল সে এলিভেটেড এক্সপ্রেস, এটা কারা ইউজ করবে? ধরে নিলাম যে এটা হচ্ছে এই আপনার মানে যারা ঢাকার উপর দিয়ে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাবে, তা ওই গাড়িগুলো বেশি ইউজ করবে। সো এটা যারা বেশি ইউজার, তো তাদের ওপিনিয়ন আপনাকে শুনতে হবে। সো এখন দেখা যাচ্ছে কি, এটা আপনি ওপিনিয়ন শুনেন নাই, তাহলে দেখা গেছে কি এটা কনস্ট্রাকশন এমন হলো যে আমার, মানে আমার ট্রাফিক প্রবলেম তো ওভারকাম হলোই না, আমাকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিসে থাকতে হচ্ছে, ইউসি যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অনেকে সময় কি হচ্ছে, ওখানে ট্রাফিক কনজেশন হচ্ছে। সো এটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, আন্ডার এস্টিমেটিং দ্য প্রজেক্ট কমপ্লেক্সিটি, সো এটা আরেকটা প্রবলেম যেটা অফেন নিউ প্রজেক্টের ক্ষেত্রে হয়ে থাকে। মানে ইটস এ কাইন্ড অফ ভেরি ইউনিক কাইন্ড অফ, যে এটা আমি আগে থেকে জানতাম না যে এরকম হতে পারে। সো মানে প্রজেক্টের যদি আমি আগে থেকে না জানি, বা এটা যদি খুব কমপ্লেক্স হয়, তখন প্রজেক্ট টিপিং এর ব্যাপারটা হতে পারে। মানে আমি এটা তো আগে থেকে আমার এক্সপিরিয়েন্স ছিল না, বাট এটা কনস্ট্রাকশন পর দেখা গেল যে এটা এরকম হচ্ছে, তখন আমাকে এডিশনালি কি করতে হচ্ছে, এই কাজগুলো করা লাগছে। আচ্ছা, অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট টু মেনি ডিসিশন মেকার্স। সো এটা অ্যানাদার প্রবলেম, যে এ বলে এটা করলে বেটার হয়, এ বলে এটা অ্যাড করলে ভালো হয়। তো আপনি সবগুলো যখন অ্যাড করতে যাবেন, আলটিমেটলি ইউ অ্যাকচুয়ালি কম্প্রোমাইজ ইউর মেইন প্রায়োরিটি। আচ্ছা, ল্যাক অফ চেঞ্জ কন্ট্রোল, গোল্ড প্ল্যাটিং, এটা হচ্ছে এটা আমি একটু আগে আপনাকে এক্সাম্পল দিচ্ছিলাম, যেটা ওই যে সফটওয়্যার আমি যখন এডিশনাল ফিচার সেট করতে যাই, এডিশনাল ফিচার সেট করতে গিয়ে দেখা গেলো মেইন ফিচার কি হয়ে গেল, মেইন ফিচার আবার চ্যালেঞ্জিং হয়ে গেল ইউজ করা। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এই গত ক্লাসে আমি মেবি বিকাশের কথা বলছিলাম। তো বিকাশের মেইন ফাংশনালিটি ছিল যে মানি ট্রান্সফার করা। এখন আপনি এখানে একটার পর একটা ভ্যালু অ্যাড করতে গিয়ে, একটার পর একটা ফিচার অ্যাড করতে গিয়ে, সামটাইমস পিপল ফাইন্ড ইট যে কোথায় গিয়ে কোন ফিচারে গিয়ে আমি মানি সেন্ড করতে হবে। সো পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট, রাইট? সো
এটাকে যতটুকু সিম্পলিফাই রাখা দরকার, মানে মেইন ফিচারটাকে যেন মোর ফাংশনালিটি অ্যাড করা যায়, সেটা হচ্ছে দরকার। ওকে, আচ্ছা। তাহলে আমাদের প্রজেক্ট ইনফরমেশন কালেক্ট করার সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে এস্টাবলিশিং প্রজেক্ট প্রায়োরিটি। আমরা ডিফাইনিং দ্য স্কোপ জানলাম। সেকেন্ড থিং হচ্ছে আহ, কেন আমাদেরকে প্রজেক্ট প্রায়োরিটি সেট করতে হবে। আচ্ছা, সো প্রজেক্টে আপনি যদি একটা প্রজেক্টকে ওভারসি করেন, ইউ সি যে একটা প্রজেক্টের স্কোপ থাকে, কস্ট থাকে, অ্যান্ড প্রজেক্টের কমপ্লিশন একটা টাইম থাকে, অ্যান্ড প্রজেক্টের কোয়ালিটি থাকে। এখন ইচ অফ দিস ইজ ইউর প্রায়োরিটি, and each of these are very much important thing. এখন these are very much interrelated. এখন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই ব্যাপারগুলো একটা আরেকটার সাথে ট্রেড অফ হয়। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, এই আপনি আহ এই কিসের এক্সাম্পল দিয়েছিলাম, এমআরটি। এমআরটি কমলাপুর স্টেশন আপনি যখন অ্যাড করলেন, এই প্রজেক্টের কি বেড়ে গেল, স্কোপ বেড়ে গেল। মানে এই প্রজেক্টটা অরিজিনালি যতটুকু স্কোপ ছিল সেই স্কোপের মধ্যে থাকলো না, এই প্রজেক্টের স্কোপ কি হলো, এক্সপান্ড হলো। এখন এটা করতে গিয়ে আপনার কি হলো, এমআরটি প্রজেক্টকে আপনি এখন কি বলতে পারছেন না, এটা কমপ্লিট বলতে পারছেন না। মানে এটা টাইম, এটা অরিজিনাল যে টাইম ছিল, এই টাইমের মধ্যে এই প্রজেক্টটা কি হয় নাই, তাহলে এখনো কমপ্লিট হয় নাই, রাইট? আচ্ছা, এই প্রজেক্টের যে অরিজিনাল কস্ট ছিল, সে কস্টটা কি হয়ে গেল, বেড়ে গেল, রাইট? আচ্ছা, সো কি দেখা গেল, স্কোপ বাড়াতে গিয়ে আমার কস্ট বেড়ে গেল, আমার টাইম বেড়ে গেল। ঠিক আছে, আচ্ছা। আর কি হতে পারে আপনার, অনেক সময় একটা প্রজেক্টের আপনার হয়তো টাইমলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি এআই বেসড যে অ্যাপগুলো এখন আসছে, এই এআই বেসড অ্যাপগুলো আপনি যত তাড়াতাড়ি মার্কেটে অফার করতে পারবেন, তত আপনার অ্যাকসেপ্টেন্স বাড়বে, যে কাইন্ড অফ ফার্স্ট মুভার অ্যাডভান্টেজের মতো। এখন আপনি যদি ফাস্টেস্ট পসিবল টাইমের মধ্যে কি চান, আপনার প্রোডাক্ট চান, তাহলে আমার কি হবে, আমার কস্ট বেড়ে যাবে। আই উইল হ্যাভ টু স্পেন্ড মোর মানি। এখন তাইলে এই রিলেশনশিপে আমরা কিভাবে প্রায়োরিটাইজ করব, যে কোনটাকে প্রায়োরিটি আগে দিব, কোনটাকে প্রায়োরিটি পরে দিব, বা কোনটাকে একটু লেস প্রায়োরিটি দিব, কোনটাকে মোর প্রায়োরিটি দিব। এটা অ্যানালাইসিস করতে আমরা একটা টুল ইউজ করি, সেটাকে আমরা বলি প্রায়োরিটি ম্যাট্রিক্স। এই প্রায়োরিটি ম্যাট্রিক্স দিয়ে আমরা এটার প্রায়োরিটিটা সেট করতে পারি। সো প্রায়োরিটি ম্যাট্রিক্স বোঝার জন্য আমরা একটু কিছু টার্মস এর সাথে ফ্যামিলিয়ার হই। আমাকে বুঝতে হবে আউট অফ দিস, মানে এখানে আমার যে স্কোপ, কস্ট, টাইম, এখানে কোনটাকে ফিক্স রাখতে হবে, মানে কোনটাকে চেঞ্জ করা যাবে না। ফর এক্সাম্পল আমরা বলছি যে 2025-এর ডিসেম্বরের মধ্যে এমআরটি কাজ শেষ হতে হবে। মানে আমার কমপ্লিশন ডেটকে আমি কি রাখলাম, ফিক্স রাখলাম, মানে এটাকে কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না এট এনি কস্ট। তাহলে সেটাকে আমরা বলবো কনস্ট্রেন। ঠিক আছে, আচ্ছা। এখন আমি সে আমার কনস্ট্যান্টের মধ্যে কোন একটা, অন্য কোন একটা আইটেমকে, আমার টাইম তো কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল, বাট আমি চাই যে আমার কস্টটাকে কমানো যায় কিনা, বা কস্টটা চেঞ্জ করার অপশন আছে কিনা, বা অপটিমাইজ করা যায় কিনা। তখন সেটাকে আমরা বলি এনহান্স।
আচ্ছা, অ্যাকসেপ্ট আমরা যেটা বলি, ফর এক্সাম্পল আমি এই এই কারণে যদি আমার স্কোপটা একটু বেড়ে যায় প্রজেক্টের, বা স্কোপ যদি চেঞ্জ হয় বা স্কোপ যদি এক্সপান্ড হয়, তাহলে কি সেটাকে আমি অ্যাকসেপ্ট করব? তখন আমরা আহ, এই ক্রাইটেরিয়াকে বলি আমরা অ্যাকসেপ্ট। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো আমরা এখানে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সকে আমরা বলছি প্রায়োরিটি ম্যাট্রিক্স। সো এটার রোতে কি আছে? কনস্ট্রেইন, এনহান্স, অ্যাকসেপ্ট। আর কলামে কি আছে? টাইম, পারফরমেন্স, কস্ট। ঠিক আছে? আচ্ছা, ফর এক্সাম্পল একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার কোম্পানি, তার একটা সফটওয়্যার ইনিশিয়েট করতে চাচ্ছে। এখন আমি একটু আগে বলছিলাম যে টাইম টু মার্কেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ইন কেস অফ সফটওয়্যার। টাইম টু মার্কেট মানে আপনি 5 দিন দেরি করলে দেখা যাবে যে আপনার কম্পিটিটর আরেকটা ওই আর একটা সফটওয়্যার নিয়ে আসলো, সেটা কাস্টমাররা মানে কাস্টমাররা যেটা আগে পাবে সেটাকে ফার্স্টে কি করে ফেলে, ইনস্টল করে ফেলে। ফর এক্সাম্পল nowadays I find the Microsoft Edge is a good PDF reading software. আপনি চাইলে অনেক কিছু এডিট করতে পারেন, লেখালেখি করতে পারেন, নোট করতে পারেন, অনেক কিছু। বাট আমি মাইক্রোসফট এজকে কেন ইউজ করি না, বা আমরা কেন ইউজ করি না? কারণ আমরা অ্যাডোবিকে আগে পেয়েছি। সো অ্যাডোবি আমরা চাইলে ওটাকে ডিফল্ট হিসেবে নিয়ে নিয়েছে। আমরা মাইক্রোসফট এজের অনেকগুলো ফিচার্স থাকলে কি করি না, ইউজ করাটা এক্সপ্লোর করি না, কারণ আমরা অ্যাডোবিটা আগে পেয়েছি। সো যেটা বলছিলাম যে টাইম টু মার্কেট, যে আপনি মার্কেটে যখন যেটা ডিমান্ড সেটা যত আর্লিয়েস্ট পসিবল আপনি কাকে কাস্টমারকে রিচ করতে পারবেন, তত আপনার সাকসেস। আচ্ছা, এখন সে একটা সফটওয়্যার কোম্পানি ডিসাইড করলো আহ, যে আমার আমি চাইলে কিন্তু আমার পারফরমেন্সে অনেক কিছু নিয়ে আসতে পারি, যে এই করা যাবে সেই করা যাবে, অনেক কিছু করা যাবে। বাট এটা করতে গেলে আমার কি হবে না, আমি টাইম মতো কাস্টমারের কাছে এই সফটওয়্যারটা দিতে পারবো না। তাহলে আমরা কি রাখলাম, মানে আমার বেসিক যে পারফরমেন্স সেটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। তাহলে আমি কাকে কনস্ট্যান্ট রাখলাম? পারফরমেন্সকে কনস্ট্যান্ট রাখলাম। কাকে কনস্ট্যান্ট রাখলাম? পারফরমেন্সকে কনস্ট্যান্ট রাখলাম। আমার কাছে প্রায়োরিটি কাকে বললাম? টাইম টু মার্কেটে কাকে প্রায়োরিটি করলাম? কাকে প্রায়োরিটি করলাম এখানে? টাইমকে। তার মানে আমি এই টাইমটাকে আমি কি করতে পারি, টাইমটাকে অপটিমাইজ করছি। মানে আমি এটাকে কি করতে চাচ্ছি, টাইমকে মোস্ট প্রায়োরিটি দিতে চাচ্ছি, এনহান্স করতে চাচ্ছি। ঠিক আছে মানে, আচ্ছা, এখন এটা করতে গিয়ে দেখা যাবে আই মাইট হ্যাভ টু স্পেন্ড মোর মানি, যে বাজেটের যে মানি তার চেয়ে আমার বেশি মানি কি করা লাগছে, স্পেন্ড করা লাগছে। এখন অ্যাকসেপ্টে কোন ব্যাপারটা আসবে? অ্যাকসেপ্ট আসবে ওই ব্যাপারটা যেটা আমি কি করতে পারি, ডিজায়ারেবল, মানে এটাকে আমি কি করবো, মানে আমার কস্ট বেড়ে গেলে এটা আমি ডেলিভারিলি অ্যাকসেপ্ট করে নিব, যে এটা আমার কোনো মানে এটা মেজর ইস্যু না। সো এখন এই যে আমরা ম্যাট্রিক্সটা এক্সপ্লেন করলাম, এটা একটা সফটওয়্যারের পার্সপেক্টিভ থেকে আমরা এক্সপ্লেন করলাম। এখন নট নেসেসারিলি এটা আহ প্রত্যেকটা প্রজেক্টের জন্য একইভাবে ইউটিলাইজ করা যাবে। এটা অন্যান্য প্রজেক্টের জন্য হয়তোবা আমার টাইমটা কনস্ট্রেইন, যে আমাকে একটা স্পেসিফিক টাইমের মধ্যে কি করতে হবে, প্রজেক্টটা ডেলিভার করতে হবে। বাট এর জন্য হয়তো আমি কি করতে হবে, কস্ট যদি বেড়ে যায় সেটা অ্যাকসেপ্ট করব, বাট আমি পারফরমেন্সকে কি করতে পারি এর জন্য এনহান্স করতে পারি। ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি আহ কি দেখলেন এই কিসের ক্ষেত্রে, এমআরটির ক্ষেত্রে? এমআরটির ক্ষেত্রে আবার এই টাইম কিন্তু কি রাখা হচ্ছে না, টাইমকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে না। টাইমকে কি রাখা হচ্ছে না, টাইমকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে না। টাইমটা কি করা হয়েছে, টাইমটা এনহান্স করা হয়েছে, বাট এট দ্য সেম টাইম পারফরমেন্সকে কি করা হয়েছে,
এনহান্স করা হয়েছে, বাট এটার কারণে কি করতে হলো, আমার কস্ট কি করে গেল, মানে আমার কি হলো, কস্ট বেড়ে গেল। আচ্ছা, আমি যদি এখানে পারফরমেন্সকে মানে পারফরমেন্সকে কনস্ট্যান্ট রাখতে চাই, মানে আমি যেটা বলছি যে আই ওয়ান্ট টু গেট দ্য মোস্ট অফ দ্য পারফরমেন্স ফ্রম হিয়ার, তখন হয়তো আমি মানে আমার এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট আসতে হবে। তখন আমরা পারফরমেন্সকে কি রাখলাম, মানে আমি হয়তো বা এখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা কাভার করতে চাই, তখন হয়তো আমার পারফরমেন্স এটা কনস্ট্যান্ট হিসেবে থাকলো। ঠিক আছে, সো ইট ডিপেন্ড যে আমি কিভাবে এটাকে ডিফাইন করছি। আচ্ছা, যেটা আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে ক্রিয়েটিং দ্য ডাব্লিউবিএস। আমরা গত ক্লাসে ডাব্লিউবিএস সম্পর্কে বলছিলাম, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। সো এটার নেমটা আই মিন একটু technical, but the idea is very much simple. What is this? For example, you already have set your project objective and you have set your project deliverables. ঠিক আছে? আচ্ছা, ফর এক্সাম্পল আমি আপনাকে এমআরটির প্রজেক্টে কিসের এক্সাম্পল দিয়েছি, এই ডেলিভারেবলস হিসেবে ধরে নিলাম আমার 15টা স্টেশন করা লাগবে। এগুলো হচ্ছে আমার ডেলিভারেবলস, এগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম। এখন প্রত্যেকটা স্টেশনের সাথে কি আছে, আহ কাজ আছে না? সো প্রত্যেকটা স্টেশন তো ইউনিফর্মলি কি করা হয় না, তৈরি করা হয় না। এক একটা স্টেশনের কিছু জায়গা হচ্ছে কমন, কিছু ওয়ার্ক হচ্ছে ইউনিক। এখন আমরা কি করলাম, প্রত্যেকটা ডেলিভারেবলস এর জন্য যে করেসপন্ডিং ওয়ার্ক আছে, সেই ওয়ার্কগুলোকে সেপারেট করলাম। ফর এক্সাম্পল, এই টিকেটের যে পার্টটা, বা কাউন্টারের যে পার্টটা, বা প্ল্যাটফর্মের যে পার্টটা, বা ব্রিজের যে পার্টটা, বা লিফটের যে পার্টটা, এগুলো সবগুলো ওয়ার্ক আমরা কি করলাম, আলাদা করলাম। ঠিক আছে, তার মানে আমরা কি করলাম, প্রত্যেকটা ডেলিভারেবলস কে ছোট ছোট কাজে আমরা ছোট ছোট ওয়ার্ক এলিমেন্টে কি করলাম, ক্লাসিফাই করলাম। রাইট, তাহলে উপরে কে থাকলো, উপরে থাকলো ডেলিভারেবল। আচ্ছা, আমি যদি আপনাকে গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি, ফর এক্সাম্পল এখানে প্রজেক্টটা আমার কি আছে, এমআরটি প্রজেক্টটা আছে। এখন ইউ ক্যান থিঙ্ক অফ এমআরটি প্রজেক্ট ইজ এ কালেকশন অফ, মানে এই প্রজেক্টটা কখন কমপ্লিট হবে, ইজ এ কালেকশন অফ সে নাম্বার অফ 15 মেট্রো স্টেশনস ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এই মেট্রো স্টেশনের মধ্যে কি আবার কি আছে, সাব ডেলিভারেবলস আছে। সাব ডেলিভারেবলস এর এক্সাম্পল কি হতে পারে, ফর এক্সাম্পল প্রত্যেকটা স্টেশনে আমার টিকেট প্ল্যাটফর্ম, টিকেট কাউন্টার থাকবে, তারপর সে লিফট থাকবে, বা তারপর প্ল্যাটফর্ম থাকবে, তারপর স্টেয়ার্স থাকবে। এইগুলো হচ্ছে আলাদা আলাদা কি, এই সাব ডেলিভারেবল। ঠিক আছে, আচ্ছা, এগুলোকে আমরা আবার কি করতে পারি, লোয়েস্ট সাব ডেলিভারেবল, মানে আরো ন্যারো করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন একদম ন্যারো একটা কাজ আমি ধরে নিলাম যে লিফট কনস্ট্রাকশন। এখন লিফটের জন্য কস্ট কত হবে, লিফটের কাজ কারা করবে, এই ব্যাপারগুলো আমি কি করলাম, লিফটের কাজকে আলাদা করে কস্ট অ্যাকাউন্ট করলাম। এখন লিফটের জন্য কি কি কাজ করতে হয়, এটাকে আমরা বলছি একদম মিনিমাম, মানে একদম মানে এর নিচে আর কাজকে কি করা যাচ্ছে না, ক্লাসিফাই করা যাচ্ছে না। ঠিক আছে, সে ফর এক্সাম্পল যে যে আমার লিফটের জন্য একটা লিফটের ইনস্টলেশন লাগবে, সে লিফটের জন্য সারাউন্ডিং এই আমার ওয়াল বিল্ড করা লাগবে, আমার এখানে সে ইলেকট্রিফিকেশন লাগবে। এই জিনিসগুলোকে আমরা বলছি কি, ওয়ার্ক অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এখন এই যে স্ট্রাকচারটা আমরা করলাম ইজ এ কাইন্ড অফ হায়ারার্কিক্যাল, মানে আমরা উপর থেকে নিচে আসলাম। এই ব্যাপারটাকে কি বলা হচ্ছে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ইজ এন হায়ারার্কিক্যাল প্রসেস। রাইট, এটাতে কি করা হয়, একটা প্রজেক্টের যে কাজ, সেই কাজগুলোকে কি করা হয়, সাব ডিভাইড করা হয় ইনটু স্মলার এন্ড স্মলার ওয়ার্ক এলিমেন্ট। ওকে, এবং এখানে প্রত্যেকটা এই ডেলিভারেবল বা সাব ডেলিভারেবল এবং ওয়ার্ক প্যাকেজ, এগুলোর জন্য আপনাকে এই কত সময় লাগবে, কত কস্ট লাগবে, সেগুলো স্পেসিফাই করতে হয়। এখন এটা যখন আপনি করবেন, তখন আপনার পক্ষে এটা পসিবল হবে যে কাজটা কি আমি যে বাজেট করেছি
সেই বাজেট মতো হলো নাকি বাজেট মতো হলো না, বা আমি যেই টাইম এস্টিমেট করেছি সেই টাইম এস্টিমেট মতো হচ্ছে কিনা। আচ্ছা, আমি তো আপনাকে এক্সাম্পল দিয়েছি কিসের, এমআরটি প্রজেক্টের এই ডেলিভারেবলস আমি এক্সাম্পল নিয়েছি কিসের, স্টেশন। সাব ডেলিভারেবলস আমি আপনাকে বললাম। এখানে যে এক্সাম্পলটা আপনার এখানে অফার করা হচ্ছে সেটা হচ্ছে, লেটস থিঙ্ক অফ এ প্রজেক্ট, যে প্রজেক্ট আমরা একটা ট্যাবলেট বানাবো। ট্যাবলেট মিনস হচ্ছে আমার ট্যাব, মানে এই যে ট্যাবলেট কম্পিউটার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার কি প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে আমার এই আউটপুটটা আসবে, এই প্রোটোটাইপ। বাট হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ ডেলিভারেবলস অফ দিস ট্যাব? তো ইউ ক্যান থিঙ্ক অফ যে ট্যাবের মধ্যে কি কি জিনিসপাতি থাকে। সো মেজর আউটপুট কি থাকে? সো অবভিয়াসলি অনেকগুলো মেজর আউটপুট থাকে, বাট টু কিপ ইট সিম্পল আমরা এখানে মেজর আউটপুটে ক্লাসিফাই করলাম হার্ডওয়্যার, সিপিইউ অ্যান্ড মোর আইটেমস। এখন সিপিইউ কে আপনি আবার সাব ডেলিভারেবলস করতে পারেন। সিপিইউর মধ্যে আবার কি কি থাকে? পাওয়ার সাপ্লাই, ফ্ল্যাশ রম, ইনপুট আউটপুট কন্ট্রোলার। আবার পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কি থাকে? ব্যাটারি, চার্জার। আর ইনপুট আউটপুট কন্ট্রোলের মধ্যে ইউএসবি স্লট, ইন্টারনেট, টাচ স্ক্রিন, এটসেট্রা। আচ্ছা, আর হার্ডওয়্যারের মধ্যে ফ্রেম, ক্যামেরা, স্পিকার, অ্যান্টেনা, এটসেট্রা থাকে। এখন ম্যাটার হচ্ছে, ফর এক্সাম্পল, প্রজেক্টটা ঠিকমতো হচ্ছে কিনা, মানে প্রোটোটাইপটা ঠিকমতো হচ্ছে কিনা, এটা হয়তো দেখভাল করবে টপ ম্যানেজমেন্ট। আর এখানে আপনার যে হার্ডওয়্যার, সিপিইউ বা মোর আইটেমস, এটা হয়তো দেখভাল করবে মিড লেভেল ম্যানেজমেন্ট, ঠিক আছে। আর এখানে যে ছোট যে ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছেন, ওয়ার্ক অ্যাক্টিভিটিস গুলো, এখানে যে আমরা এটাকে বলেছিলাম কি, এই এখানে লাস্ট আমি যেটা বলেছিলাম ওয়ার্ক প্যাকেজ, এগুলোকে হয়তো দেখভাল করবে কে? লো লেভেল ম্যানেজমেন্ট। ফর এক্সাম্পল, এখানে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে 4টা ওয়ার্ক প্যাকেজ, বাট স্পিকারে দেখা যাচ্ছে ওয়ার্ক প্যাকেজ কয়টা? একটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার মাধ্যমে আমার কি হলো, মানে এটা, এই যে আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করলাম, এটার মাধ্যমে আমার এই আমার কনভেনিয়েন্স কি হলো? এটাতে আমার যে কনভেনিয়েন্সটা হলো সেটা হচ্ছে, আপনি প্রত্যেকটা কাজকে আপনি সেপারেটলি দেখতে পাচ্ছেন, এবং আপনি কোন কাজের জন্য কত বাজেট, কোন কাজের জন্য কত কস্ট, কোন কাজের জন্য কত সময়, এগুলোকে আপনি স্পেসিফাই করতে পারবেন। কোন কাজটা কি পারফরমেন্স অ্যাচিভ করলে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, হোয়াট আর দ্য অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, আপনি মেক শিওর করতে পারবেন। দেন আপনি প্রত্যেকটা কাজের সেপারেট আপনি ট্র্যাক রাখতে পারবেন। তারপর আপনি কোন কাজের জন্য কে রেসপন্সিবল, এটা আপনি অ্যাসাইন করতে পারবেন। সেটা হচ্ছে পরের স্টেপ, এই ওভিএস বলা হয়, যে অর্গানাইজেশন ব্রেকডাউন স্ট্রাকচার। আর আপনি যখন কাজকে কি করে ফেললেন, সেপারেট করে ফেললেন, তখন আপনার পক্ষে এটা বোঝা পসিবল হলো যে কোন কাজটা কার দায়িত্ব, এটাকে আইডেন্টিফাই করে দেওয়া, এবং কে কার কাছে কমিউনিকেট করবে। ফর এক্সাম্পল, এখানে যে যারা আছে, এখানে যারা আছে, এই কাজগুলো যখন হয়ে যাবে, তো তারা তখন লো লেভেল ম্যানেজমেন্ট, তখন এই কাজগুলো ব্যাপারে মিড লেভেল ম্যানেজমেন্ট যারা এগুলো দেখভাল করছে তাদেরকে কি করবে, রিপোর্ট করবে। এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, দে উইল অ্যাকচুয়ালি দ্য প্রোগ্রেস অফ দিস ওয়ার্কস টু দেয়ার সুপেরিয়র, ঠিক আছে, মানে যারা টপ লেভেল ম্যানেজমেন্ট, যারা হয়তো বা এই প্রোটোটাইপ প্রজেক্টটা দেখছে, ঠিক আছে। আচ্ছা, সো এরপর যে স্টেপটা সেটাকে আমরা বলি, মানে আমার যেটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করলাম সেটাকে আমার কি করতে হয়, আমার কারা কাজ করবে অর্গানাইজেশনে তাদের সাথে ইন্টিগ্রেট করতে হয়। এখন ইন্টিগ্রেট করতে যেটা আমাদের দেখা লাগে, যে কোম্পানি তার যারা এমপ্লয়িজ তাদের মধ্যে কাজ কিভাবে অ্যালোকেট করছে, যে হু আর গিভেন দ্য রেসপন্সিবিলিটি ফর হুইচ ওয়ার্ক, এন্ড কার পারফরমেন্স ক্রাইটেরিয়া কি, এবং কার রেসপন্সিবিলিটি কি হবে, এবং কোম্পানি কস্ট কিভাবে কন্ট্রোল করে থাকে, এই ব্যাপারগুলো। ফর এক্সাম্পল, এখানে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে, এখানে আপনার
আহ, আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে যেটা দেখে আসছে সেটা আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইডে। বাট এখানে অর্গানাইজেশনের কোন ইউনিটগুলো রেসপন্সিবল থাকবে আপনার, অর্গানাইজেশনের কোন ইউনিটগুলো রেসপন্সিবল থাকবে কোন কাজের জন্য, সেটা আপনাকে কি করে দেওয়া হচ্ছে, এখানে কানেক্ট করে দেওয়া হচ্ছে। সো এখানে স্পেসিফিক আপনার ইউনিটগুলো আছে, এবং কোনটার জন্য কত সময়, কোনটার জন্য কত কস্ট, এটা আইডেন্টিফাই করা হচ্ছে। এবং এখানে আপনি যে কিছু নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে 1.2.1.2, এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, দিস নাম্বারস আর অ্যাকচুয়ালি কোড নাম্বার। কিসের কোড নাম্বার? দিস ওয়ে, এই যে, মানে আমরা এই কাজগুলোকে কিছু কোড নাম্বার দিয়ে কি করা হচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে। দিস আর দ্য কোড নাম্বার, রাইট? সে ফর এক্সাম্পল ফ্রেমের কোড নাম্বার হচ্ছে 1.1.1 এরকম, সিপিইউর এর নাম্বার হচ্ছে 1.2 এরকম। ঠিক আছে? আচ্ছা, তো এটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে, বাট দেয়ার আর সাম আই মিন সাম থিংস কমন অ্যামং দ্য কোম্পানিজ, যে আমরা এই কিছু কমন থাকে আবার কিছু ইউনিক থাকে এভাবে। ঠিক আছে, তাহলে আমরা চারটা স্টেপ দেখলাম। নাম্বার 5 হচ্ছে প্রসেস ব্রেকডাউন স্ট্রাকচার। আমরা প্রসেস ব্রেকডাউন স্ট্রাকচারটা আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি। প্লিজ হ্যাভ এ লুক অন প্রসেস ব্রেকডাউন স্ট্রাকচার। আমরা যদি 5টা স্টেপকে আবার সামারাইজ করে আমরা কি কি দেখলাম, একটা হচ্ছে প্রজেক্ট স্কোপকে ডিফাইন করা, সেকেন্ড হচ্ছে প্রজেক্টের প্রায়োরিটিকে এস্টাবলিশ করা, থার্ড হচ্ছে আমার ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ক্রিয়েট করা, নাম্বার 4 হচ্ছে আমার ওবিএস, যেটা অর্গানাইজেশন ব্রেকডাউন স্ট্রাকচার, সেটার সাথে ডাব্লিউবিএস কে ইন্টিগ্রেট করা, যে কোন কাজটা কার রেসপন্সিবিলিটিটাকে আইডেন্টিফাই করা। স্টেপ 5 আমরা দেখছি যে ইনফরমেশন সিস্টেমের জন্য কাজগুলোকে আমরা কি করি, বা আমাদের ওয়ার্ক গুলোকে আমরা কিছু কোডিফাই করি। ঠিক আছে, সো দিস আর দ্য 5 স্টেপস। আমরা আহ, যেটা প্রসেস ব্রেকডাউন স্ট্রাকচার সেটা একটু দেখে নেবেন। আমরা এখানে আজকে ক্লাসটা ক্লোজ করছি।